আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগের ক্লাসগুলোতে তোমাদের নবম শ্রেণীর বাংলা বই থেকে আকাশে সাতটি তারা পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম এবং এমসিকিউ প্রশ্নগুলো লিখিয়ে দিয়েছিলাম। সম্ভাব্য যতগুলো প্রশ্ন, যেমন ধরনের প্রশ্ন আসা উচিত সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের লিখিয়েছিলাম। আশা করি সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়েছো এবং দেখেছো। আজকে আমি তোমাদের এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর ভিত্তিক যেগুলো 1 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলো আজকে করাবো। তোমরা দেখো ওই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কেমন হয় সেগুলো আমি তোমাদের এক এক করে আজকে করাচ্ছি। প্রথম প্রশ্নটা আমি লিখেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আকাশের সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা আমি লিখছি, তোমরা দেখো। দেখো, এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তরটা হচ্ছে কবি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থগুলো আছে তার মধ্যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমি পরের প্রশ্নটায় আসছি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, এটা তোমাদের জেনে রাখা খুবই দরকার যে আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কততম কবিতা? কততম কবিতা এটা আমাদের জেনে রাখা ভালো, সেই জন্য প্রশ্নটার উত্তর লিখছি। দেখো, এটি কাব্যগ্রন্থটির 7ম কবিতা। এটি কাব্যগ্রন্থটির 7ম কবিতা। এগুলো আমাদের জেনে রাখার জন্য খুবই ভালো, খুবই দরকার, সেই জন্য এগুলো আমি তোমাদের একটু লেখাচ্ছি। এটি কাব্যগ্রন্থটির 7ম কবিতা। আমি পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো, আকাশে সাতটি তারা বলতে কোন তারাদের কথা বলা হয়েছে? আকাশে সাতটি তারা বলতে কোন তারাদের কথা বলা হয়েছে? উত্তরটা লিখছি, তোমরা দেখো। এখানে সাতটি তারা বলতে সপ্তর্ষি মণ্ডলের কথা বলা হয়েছে। আমরা ভূগোলে যে সপ্তর্ষি মণ্ডলের কথা পড়েছি, তোমরা ছোটবেলাও নিশ্চয়ই পড়েছ। এখানে আকাশের সাতটি তারা বলতে সেই সপ্তর্ষি মণ্ডলের কথা বলা হয়েছে। আমি পরের প্রশ্নে আসছি। দেখো, পরের প্রশ্ন হচ্ছে, সপ্তর্ষি মণ্ডলের তারাগুলির নাম কি কি? এটা আমাদের জেনে রাখা খুবই দরকার, খুবই ভালো। এই ব্যাপারগুলো যদি তোমরা জানো, বলে তোমরা পড়েছো, হয়তো মনেও আছে অনেকের, এটা তোমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে যে সপ্তর্ষি মণ্ডলের তারাগুলির নাম কি কি। তো ঠিক আছে, আমি উত্তরে এবার আসছি। সপ্তর্ষি মণ্ডলের তারাগুলোর নাম আমি লিখেছি। দেখো, সপ্তর্ষি মণ্ডলের তারাগুলির নাম মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। 7টি তারার নাম লক্ষ্য করো। তোমরা এগুলো খাতায় লিখেও নাও, পরবর্তী সময় ভালোভাবে এগুলো স্মরণে রাখবে। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। তাহলে সপ্তর্ষি মণ্ডলের তারাগুলির নাম আমাদের জানা হলো। এবার পরবর্তী প্রশ্নে আমি আসছি। পঞ্চম প্রশ্নটা দেখো, আকাশে 7টি তারা উল্লেখ করার কারণ কি? মানে কবি কেন এই 7টি তারার উল্লেখ করেছেন, সেই কারণটার উত্তরটা এবার লিখছি। তো এই আকাশে 7টি তারা উল্লেখ করার কারণ কি, এটা দেখো, উত্তরটা লিখছি। বাংলা আসন্ন সন্ধ্যার পরিপূর্ণ রূপকে ফুটিয়ে তোলার জন্য কবি 7টি তারার উল্লেখ করেছেন। বাংলার আসন্ন সন্ধ্যার যে পরিপূর্ণ রূপ, যে পরিপূর্ণ সৌন্দর্য, সেটাকে
ফুটিয়ে তোলার জন্য কবি 7টি তারা উল্লেখ করেছেন। এবার আমি পরবর্তী প্রশ্নে আসছি। 6 নম্বর প্রশ্নটা দেখো, আকাশের 7টি তারা কবিতাটি কি জাতীয় কবিতা? আকাশের 7টি তারা কবিতাটি কি জাতীয় কবিতা? উত্তরটা লিখছি, দেখো তোমরা। দেখো এর উত্তরটা হবে, এটি একটি সনেট। সনেট কি? চতুর্দশপদী কবিতা। বাংলায় সনেটকে চতুর্দশপদী কবিতা বলে। তোমাদের এইটুকু লিখলেই হবে, তোমাদের এখন বেশি লেখার প্রয়োজন নেই, যেহেতু এটা এসএকিউ। এই চতুর্দশপদী কবিতার অনেক ব্যাপার আছে, অনেক ব্যাখ্যা আছে। তো যাই হোক, সেই জায়গায় যেতে হবে না, লিখবে এটি একটি সনেট। বাংলায় সনেটকে চতুর্দশপদী কবিতা বলে। আমি পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা দেখো, আমরা কবিতার ভিতরে এখন ঢুকছি। আকাশের 7টি তারা ফুটে ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? এই ধরনের প্রশ্ন হতে পারে। আমরা কবিতাটা যদি পড়ে থাকি, আমরা যথাযথ উত্তর করতে পারবো। দেখ উত্তরটা কিভাবে সুন্দর করে তোমরা লিখবে, করবে, আমি তাতে সেটা সাহায্য করছি। তোমরা দেখবে আকাশের 7টি তারা ফুটে ওঠার সময় কবি কোথায় বসে থাকেন। উত্তরটা আমি লিখছি, তোমরা দেখো। দেখো, যখন আকাশের 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসে বসে থাকেন। এটা শুধু একটুকু লিখলে তোমাদের মনে হতে পারে অনেক সময় যে তখন কবি ঘাসে বসে থাকেন, লিখলেই হয়ে যাবে। কিন্তু না, আমরা একটু সুন্দরভাবে লিখব, যাতে যিনি পরীক্ষক, যিনি খাতা দেখছেন, তার এটা বুঝতে খুব সুবিধা হয়, এবং তুমি যে খুব সুন্দরভাবে উত্তরটা লিখেছো এটা যেন বোঝা যায়। তাই পূর্ণ বাক্যে সুন্দরভাবে এটা লিখবে যে যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসে বসে থাকেন। এবার আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা দেখো, কবি বাংলার সন্ধ্যাকে নীল আখ্যায় আখ্যায়িত করেছেন কেন? মানে বাংলার সন্ধ্যাকে তিনি নীলের সঙ্গে কেন তুলনা করেছেন, বা নীল এই নামটা কেন দিলেন? কবি বাংলার সন্ধ্যাকে নীল আখ্যায় আখ্যায়িত করেছেন কেন? এই উত্তরটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। কবিতাটা পড়লেও বুঝেও নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছ। তথাপি উত্তরটা কত সুন্দরভাবে গুছিয়ে আমরা লিখবো সেটা দেখো। তো উত্তরটা আমি লিখছি। এই প্রশ্নটার উত্তর কবিতার যে আভ্যন্তরীণ অর্থ, কবিতার ভিতরে যে আভ্যন্তরীণ অর্থ নিহিত আছে সেটার প্রতি কিছুটা দৃষ্টি নিক্ষেপ করেছে, যার জন্য এই উত্তরটা আমাদের একটু গুছিয়ে সুন্দরভাবে, সামান্য একটু এর উত্তরগুলোর থেকে বড় হবে। তথাপি দেখো একটা বাক্যের মধ্যেই হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা বাক্য সীমা কখনোই লঙ্ঘন করিনি। 1 নম্বরের প্রশ্নের উত্তর 1 বা 2 বাক্য সীমার মধ্যে আমরা করতে পারি। উত্তরটা দেখো, আমি কি লিখলাম? বাংলার আসন্ন সন্ধ্যার সময় যে আলো আঁধারের খেলা চলে, অস্তমায়িত সূর্য, পুরো অন্ধকার নেমে আসছে, কিছু আলো কিছু অন্ধকারের একটা মিশ্রণ, সেটাকে বলে আলো আঁধারের খেলা। তখন একটা মায়াবী অবস্থার সৃষ্টি হয়। সেই মায়াবী অস্পষ্টতাকে সুষমামণ্ডিত করার জন্য, মানে খুব সুন্দরভাবে বোঝাবার জন্য আমরা এই শব্দ চয়নকে ব্যবহার করব। আমাদের বাক্যগুলো যেন সমৃদ্ধ হয়, আরো সুন্দর হয়, সেই জন্য এই শব্দ চয়নগুলো আমরা করব। তো করার অভিপ্রায়ে কবি বাংলার সন্ধ্যাকে নীল আখ্যায় আখ্যায়িত করেছেন। আবার বলছি, দেখো, বাংলার আসন্ন সন্ধ্যার সময় যে আলো আঁধারের খেলা চলে, সেই মায়াবী অস্পষ্টতাকে সুষমা মণ্ডিত করার অভিপ্রায়ে কবি বাংলার সন্ধ্যাকে নীল আখ্যায় আখ্যায়িত করেছেন। মানে আলো আঁধারের খেলাটা খুব সুন্দর হয়েছে, মানে সেটা কবির অত্যন্ত ভালো লাগছে। একটা অত্যন্ত ভিতর থেকে তিনি খুব সুন্দর একটা অনুভূতি অনুভব করছেন, সেইটাকে বোঝাবার জন্য উনি নীল শব্দটাকে ব্যবহার করেছেন। তো তোমরা এটা ভালোভাবে লিখে নাও, লিখে নিয়ে তোমরা যদি এটা লিখতে পারো, নিশ্চয়ই আশা করি খুব সুন্দর তোমরা মার্কস পাবে এবং দেখাটা তোমাদের খুবই ভালো হবে। তো আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো,
পরের প্রশ্নটার দিকে লক্ষ্য করো, বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত বলার কারণ কি? এটাও একটা কবিতার অন্তর্নিহিত ভাবকে প্রকাশ করে। এই প্রশ্নটার উত্তর যখন আমি লিখব তখন এর মধ্যে একটা আভ্যন্তরীণ ভাব তোমরা বুঝতে পারবে। তো বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত বলার কারণ কি? উত্তরটা লিখছি, তোমরা লক্ষ্য করবে। তারপর এর উত্তরটা, বাংলার বুকে নেমে আসা সন্ধ্যা তার নৈসর্গিক দৃশ্যপট রচনা করে নিঃশব্দে নেমে আসা প্রকৃতির কোলে, তাই তাকে শান্ত অনুগত বলা হয়েছে। আমরা শব্দবন্ধগুলো একটু সুন্দরভাবে ব্যবহার করেছি যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারা যায়। বাংলার বুকে নেমে আসা সন্ধ্যা, যে সন্ধ্যাটা নেমে আসছে তার একটা নৈসর্গিক দৃশ্যপট রচনা করে সেটা নিঃশব্দে নেমে আসে, খুব হই হই রই রই শব্দ সেখানে হয় না। তো সেই নিঃশব্দে যে সন্ধ্যাটা নেমে আসে প্রকৃতির করে, সেটাকে বোঝাবার জন্য শান্ত অনুগত বলা হয়েছে। তো এখানে দেখো, এটা তোমরা খুব সুন্দরভাবে লিখে নাও এবং লিখবে খুব ভালোভাবে। বাংলার বুকে নেমে আসা সন্ধ্যা তার নৈসর্গিক দৃশ্যপট রচনা করে নিঃশব্দে নেমে আসা প্রকৃতির কোলে, তাই তাকে শান্ত অনুগত বলা হয়েছে। এটুকু লিখলেই হয়ে যাবে। আমি পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা লক্ষ্য করো, কাকে কেশবতী কন্যা বলা হয়েছে? এর উত্তরটা আমি একটু পাশেই করে দিচ্ছি। কাকে কেশবতী কন্যা বলা হয়েছে? উত্তরটাকে করিয়ে নিই, তারপর তোমাদের এটা সম্পর্কে বলছি। উত্তরটা দেখো, আকাশের সাতটি তারা কবিতায় বঙ্গ প্রকৃতির মুখে নেমে আসা ঘনায়মান নীল সন্ধ্যাকে, বাংলার প্রকৃতির বুকে নেমে আসে যে সন্ধ্যা, সেটা নীল কেন আগেই আমরা আলোচনা করেছি। তো সেই নীল সন্ধ্যাকে কেশবতী কন্যা বলা হয়েছে। কেশবতী কন্যা যেমন তার এলায়িত চুলে সমস্ত কিছুকে কালোয় ঢেকে ফেলে, ঠিক সন্ধ্যাকে কবি সেই কাল্পনিক ভাবে তুলনা করেছেন কেশবতী কন্যার সঙ্গে। এটা আমি আগে কবিতাটা বোঝানোর সময় বলেছিলাম। তো আকাশের সাতটি তারা কবিতায় তোমরা লিখবে, বঙ্গ প্রকৃতির বুকে নেমে আসা ঘনায়মান নীল সন্ধ্যাকে কেশবতী কন্যা বলা হয়েছে। আজকে ক্লাস এই পর্যন্তই আমি রাখছি, এখানে শেষ করছি। তোমরা এই প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করবে, বাড়িতে একটু পড়বে, দেখবে, খাতায় এগুলোকে নোট করে নেবে। খুব ভালোভাবে এগুলো পড়ে দেখবে যে এর মধ্যে থেকে তোমাদের কতগুলো বোধগম্য হচ্ছে, কি হচ্ছে না। তোমাদের ভবিষ্যতে যাতে সুন্দরভাবে নাম্বার পাও, সুন্দরভাবে নিজেদের জীবনকে গঠন করতে পারো, তার জন্যই আমাদের সর্বতভাবে প্রয়াস। তো আমরা পরবর্তী দিনে পরের ক্লাসে আমি এইরকম ধরনের আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই পর্যন্তই আমি রাখছি।